হয় যে ঋণ খেলাপির বিষয়টা ক্যাপিটাল এডিকুয়েসির সাথে জড়িত। যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের এখানে ভিজিটে আসে, প্রথম কোয়েশ্চেনটাই কিন্তু এটা থাকে যে ক্যাপিটাল এডিকুয়েসি কত, নন পারফর্মিং লোনের পরিমাণ কত, ব্যাড অ্যাসেট কত, মানে এই ধরনের বিষয়গুলো সবসময় থাকে। ফলে এটা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা হলো কি যে তাহলে উই আর হ্যাভিং উইথ দ্য সেম পেস। জিনিসটা হলো এরকম যে যখন ওরা জিজ্ঞেস করে, আমরা যদি বলি যে এইটা আমাদের ক্যাপিটাল এডুকেসি অথবা ক্লাসিফিকেশন রেট, ওরা সাথে সাথে বলে যে আমরা 5% প্লাস মাইনাস করে দিলাম, যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো হচ্ছে না। তো আমার মনে হয় যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা বাংলাদেশ ব্যাংক করেছে এটা একদম যথার্থ। তো এটা রিয়াল রিফ্লেকশনটা আমাদের ব্যাংকিং সেক্টরে আসা উচিত এবং জনগণেরও জানা উচিত যে আসলে কোন ব্যাংকে কতগুলো নন পারফরমেন্স। কারণ সে যদি ইনভেস্ট করতে চায়, তার একটা এফডিআর রাখছে, তারপরে সে কষ্টের মধ্যে পড়ে যাবে, তার টাকাটা ভাঙাতে পারছে না, এটা তো ঠিক না। ফলে ইনফর্ম হওয়া উচিত যে কোন ব্যাংকে রাখলে আমার কী কী ধরনের সমস্যা হতে পারে। এটার একটা বড় হচ্ছে যদি সে নন পারফর্মিং লোনটা আসলেই জানতে পারে যে কতটা কী অবস্থায় আছে, তাহলে আমাদের অন্ততপক্ষে জনগণকে বলতে পারবে রেগুলেটর এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা এটা আছে এবার এটা তো আপনাদেরকে ওয়েল করা হয়েছে, ফলে আপনারা রেটের উপর নির্ভর করে কেন রাখতে গেছে। সো এটার মধ্যে কোনো খারাপ দিক নাই। আমার কাছে যেটা মনে হয় যে মানে উই হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য ইন্টারন্যাশনাল পলিসি। টোটাল জিনিসটাই হলিস্টিকভাবে হতে হয়। পরিচালনা পর্ষদের গুড গভর্নেন্সের ক্ষেত্রে সহযোগিতা থাকতে হয়, ম্যানেজমেন্টের ক্ষেত্রে উদ্যোগ থাকতে হয় এবং জব রেসপন্সিবিলিটি যার যে জায়গায় আছে সে জন্য ইন্ডিপেন্ডেন্টলি পার্টিসিপেট করতে পারে। ইটস নট দ্য সেগ্রিগেশন অফ দ্য পলিসি মেকিং বডি অর উইথ দ্য ম্যানেজমেন্ট, রাদার প্রতিটা ইউনিট তার যে দায়িত্ব আছে সেজন্য ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। এইটা আমরা আসলে ইনশিওর করার চেষ্টা করছি। এটা ইনশিওর করতে যে খুব সুবিধা কী হচ্ছে, যেমন ধরেন বড় লোনগুলো তো সব পরিচালনা পর্ষদ বা ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়। তার মানে কি কাস্টমারকে কিন্তু ব্রাঞ্চে আমাদের যেতেই হয়, তাহলে ব্রাঞ্চ প্রথমে ইন্ডিপেন্ডেন্টলি এটা অ্যাসেস করতে পারে, রিজনাল অফিস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসেস করতে পারে, কর্পোরেট ডিভিশন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসেস করতে পারে, তারপরে আমার কাছে আছে। এটা যদি টপ ডাউন হয়ে যায় কর্পোরেট গভর্নেন্সের জায়গায়, তখন কিন্তু এই অ্যাসেসমেন্টটা থাকে না। তাই এই অ্যাসেসমেন্টটা যখন থাকে তখন ব্রিফকেস কোম্পানিও আসতে পারে না, অস্তিত্বহীন কোম্পানিরাও লোনের আওতায় যাবে, বা খুব পলিটিক্যালি খুব প্রভাবশালী ব্যক্তিরাও তখন আর আসতে পারে না। প্রভাবশালীদের ব্যক্তিদের একটা টেন্ডেন্সি থাকে যে পলিসি মেকিং বডি অথবা হেড অফিসের এমডি সাহেবের সাথে কথা বলবো, তারা ওই ব্রাঞ্চে যেতে পারে না। কিন্তু আমরা বলে দিই যে আমাদের ব্রাঞ্চে কথা বলতে হবে, ব্রাঞ্চে যেতে হবে, তখন তারা দেখে যে এই সব ঝামেলার মধ্যে না, যেখানে সহজে পাওয়া যায় সেই জায়গায় চলে যায়। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমরা করতে পেরেছি। দেখেন এই বছর আমরা তো নিউজ পাচ্ছি যে 4 লক্ষ, আজকেও নিউজ আছে যে 4 লক্ষ কোটি টাকার উপরে হয়তো চলে যাবে ক্লাসিফিকেশন। তো আমরা 5,08,000, তো আমাদের এটা সেই আগের বছরের চেয়েও কম আছে, এখন 2.67, আগের বছর ক্লাসিফিকেশন ছিল 2.87। তো এই জায়গাটাতে আমরা অবস্থান করতেছি এবং এটা শুধুই সম্ভব হচ্ছে যে গুড গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স এবং সবাইকে ইন্ডিপেন্ডেন্টলি যেন কাজ করতে পারে সেটাকে ইনশিওর করার মাধ্যমে। আসলে এইটা মানে বাংলাদেশে তো কিছু আনফর্চুনেট জিনিসপত্র হয়, এটা তার মধ্যে একটা আমি বলবো যে সবচেয়ে বেস্ট ব্যাংক, যে AAA রেটেড ব্যাংক, যার ক্লাসিফিকেশন 3-এর নিচে, সবার ক্লাসিফিকেশন 20-30 এই জায়গায়, সেই ব্যাংকটার ক্ষেত্রে একটা অভিযোগ, মানে একটা ফলস অভিযোগ, মানে যেহেতু যে ব্যক্তিটা আছে সেটা মোস্ট প্রবাবলি তার অস্তিত্ব নাই, অস্তিত্বহীন একটা ব্যক্তি একটা অভিযোগ করেছে, সেটা দুদকে আমলে নেওয়ার পরে এবং বিভিন্ন মহল থেকে এটার কিছু পেপারও এসছে, দুদকে রেফারেন্স দিয়ে আসার পরে একটা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। এইখানে যে জিনিসটা হয়েছে যে একটা রেটের ইস্যু এসেছে, আমরা যেটা বুঝতে পেরেছি দুদকের চিঠি থেকে। তা রেটের ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে খোলাসা করে বলি। যেমন ধরেন আমি কোনো ডিপোজিটের রেট যদি কোনো ডিপোজিটরকে বেশি দেই, বা যে ডিভিশন এটা দেখে সেই ডিভিশন যদি বেশি দেয়, তাহলে এটার বেনিফিশিয়ারি কে হয়? বেনিফিশিয়ারি ডিপোজিটর হয়। আর আমাদের কিন্তু ঠিক এক্সপেন্ডিচার বাড়ে। ঠিক এরকম আমি যদি লোনস অ্যান্ড অ্যাডভান্সে, আমার কর্পোরেট ডিভিশন যদি লোনস অ্যান্ড অ্যাডভান্সে ইন্টারেস্ট রেট কমায় দেয়, তাহলে কী হবে? ব্যাংকের ক্ষতি না, ইনকাম কম হবে, কিন্তু কাস্টমারের এক্সপেন্ডিচার। তো আমাদের তো সবসময় কাস্টমার ওরিয়েন্টেড হইতে হবে, এর কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। আপনি কাস্টমার ওরিয়েন্টেড, মার্কেট ওরিয়েন্টেড হবে না। তার ট্রেজারি ডিভিশন সাধারণত এই রেটগুলো ফিক্সিং করে, তাদের যে ডিলার রুম আছে, ফরেন এক্সচেঞ্জ ডিলার রুম। তো যখন পেমেন্ট তো করতে হবে, আমার ইম্পোর্ট অব্লিগেশন, ভোগ্যপণ্য খাদ্যদ্রব্য আনতে হবে। তা আমাদের 29,000 কোটি টাকা ছিল
এই ইম্পোর্ট, আর 18,000 কোটি টাকা ছিল সেই সময় এক্সপোর্ট। তাহলে 11-12 হাজার কোটি টাকা আমার রেমিটেন্স থেকে আনতেই হবে, এবং না হলে কী হবে, আমি ভোগ্যপণ্য তো দিতে পারবো না। তো ওরা সেখানে মার্কেটিং কম্পিটিটিভ রেট যেটা যেদিন ছিল সেরকম দিয়েছে। যেহেতু বড় ব্যাংক 14,000 কোটি টাকার মতো ইম্পোর্ট এসছে, যদি তখন তো কোনো ফিক্সড রেট ছিল না, একটা মার্কেট কম্পিটিটিভ রেট যেটা ছিল সেই রেটেই তখন তারা দিয়েছে। তো এটার বেনিফিশিয়ারি আসলে তাহলে কি, ঠিক ডিপোজিট অ্যাডভান্সের মতো এটার বেনিফিশিয়ারি ওই প্রান্তিক গ্রামের জনগোষ্ঠী। সেখানে হয় অভিযোগে আমরা যেটা জানতে পেরেছি যে আমাদেরকে বলেছে যে এই যে অতিরিক্ত ব্যয়টা হয়েছে এটা নাকি আত্মসাৎ করা। অতিরিক্ত ব্যয় এক জিনিস আর আত্মসাৎ হচ্ছে আরেক জিনিস। তো এই জায়গাটাতে আসলে টোটালি মানে আমরা যেহেতু পূবালী ব্যাংক কখনোই কোনো ধরনের ব্যাড নিউজ ছিল না, এবং এই যে এত টার্মোইলের সময় বাংলাদেশ ব্যাংক কখনো আমাদেরকে কোনো ওয়ার্নিং দেয় নাই, কোনো ইন্সপেকশনের শাস্তির আওতায় আনে নাই। তো এটা আমাদের জন্য আসলে সাংঘাতিকভাবে শকিং হয়েছে। কিন্তু এবং যে নিউজগুলো এসছে এর মানে উইদাউট এনি বেসিক্যালি সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট চিন্তা না করেই বা ইনভেস্টিগেশন না করেই সরাসরি আমি বলবো যে পত্রিকাগুলো সেই রিপোর্টটা করে দিয়েছে। মানে এখানে যে একজন লোকের বা ব্যক্তির বা একটা প্রতিষ্ঠানের সামাজিক অবস্থান, তার কর্পোরেট অবস্থান যে ক্ষুণ্ণ হতে পারে আর কি, সেই জিনিসটা আমি মনে করি যে একটু সব যদি সেক্টর রেসপন্সিবল হয়, সেন্সিবল হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। আসলে প্রকৃত চিত্রটা আসতে হবে জনগণের কাছে, নাহলে জনগণ তো ধোকার মধ্যে থাকবে। ধরেন আপনার ক্লাসিফিকেশন 20%, আপনি বললেন 3%, তাহলে তো সে ডিপোজিট রেখে যাবে, তাই না? তাহলে জনগণ তো বেসিক্যালি তখন ইনফর্ম থাকবে না। তাহলে সরকারের যে উদ্যোগ যে আসলে রিয়েল ক্লাসিফিকেশনটা আমাদের নিয়ে আসতে হবে। তা রিয়েল ক্লাসিফিকেশনটা আনার পরেও এটা হলো অবজেক্টিভ ক্রাইটেরিয়া। সাবজেক্টিভ ক্রাইটেরিয়া কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, হয়তো সে টাকা দিয়ে গেছে কিন্তু স্ট্যাগারিং করতেছে, সেরকমও প্রতিষ্ঠান আছে যারা হয়তো কিছুদিন পরে ক্লাসিফিকেশন হবে। তো সব কিছু মিলে এই ফিগারটা রিয়াল ফিগার আসা উচিত। তাহলে খুবই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বেসিক্যালি জানবে যে কোন ব্যাংকের রিয়াল পিকচারটা কীরকম। তাহলে হবে কি যে এই যে এনভায়রনমেন্টটা তৈরি হবে, এরপরে হবে কি একটা পদক্ষেপ নেওয়া যাবে। ধরেন আপনি যদি ক্লাসিফিকেশন না করেন তাহলে তো অর্থ ঋণ আদালতে মামলা করতে পারবেন না, তার সম্পত্তি নিয়ে আপনি লিনামেও তুলতে পারবেন না। তাহলে যদি রিয়াল পিকচারটা আসে তাহলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, নিলামে তুলে তার সম্পত্তি বিক্রি করতে পারবেন, তাকে দায়বদ্ধ করতে পারবেন। তো এরকম যত ধরনের পদক্ষেপ, এনআই একটা মামলা করতে পারবেন, মানে যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব। ফলে আমার মনে হয় যে মানে একদম সরকারের এই পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ একদম 100% রাইট, এবং এইটা জনগণেরও জানা উচিত। এবং সেই অনুযায়ী, কারণ এটা ব্যাংকগুলোকে একটা পদক্ষেপ নেওয়ার একটা স্কোপ তৈরি করে দেবে আনলেস আনটিল। এবং সেই ক্ষেত্রে যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমি বলবো যে আমাদের বিচার বিভাগ যদি কোঅপারেট করে এবং এগুলো খুব দ্রুত বিচারের আওতার মধ্যে আনে, যে এই অর্থ ঋণ আদালতের মামলাগুলো, তাহলে কিন্তু আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা তো কত বাংলাদেশ বিপদের মধ্যে পড়েছে, বিপর্যয়ের মধ্যে পড়েছে, ঘুরে দাঁড়াতে কিন্তু আমাদের সময় লাগে না। আমরা দেখছি কোভিডে কত সমস্যা মনে হচ্ছিল, অল্প কিছুদিনের মধ্যে আমরা তো সেরকম জাতি, আমরা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই। পলিসি রেট হাই করার সাথে তো কন্ট্রিবিউশন আছে, কারণ ডিপোজিটররা তখন তাদের, আমরা যে ডিপোজিট রেটটা বেশি দিতে হয় তখন ডিপোজিটররা জেনারেলি ব্যাংকে টাকাটা এসে রাখে। তো ব্যাংকে টাকাটা যদি এসে রাখে তাহলে মার্কেটে টাকাটা লিকুইডিটি সার্ভটা কমে যায়, তো জেনারেলি এটা একটা ইম্প্যাক্ট পড়ে। এবং আপনারা দেখবেন যে দ্রব্যমূল্যের দাম কিন্তু কমছে। আমি যদি একটা এক্সাম্পল বলি, আলুর দাম চিন্তা করে দেখেন কী পরিমাণ ফল করেছে। এরকম সবজির বাজারে গেলেও দেখবেন একটা ফল করেছে। তো এইটার সাথে শুধু তো এটা তো একটা নিয়ামক পরিমাণ, আরও আছে না, ভোক্তার যদি ডিমান্ড থাকে অনেক বেশি তাহলে তো দাম বাড়বে, যদি সেখানে সরবরাহ কম থাকে তাহলে দাম বাড়বে। ডলারের রেটটাই যে বেড়ে গেছে, ধরেন যখন আপনারা হিসাব করছেন যার সাথে ইনফ্লেশন, তখন তো ডলার রেট ছিল 84 টাকা 85 টাকা, এখন 122 টাকা। তো এই যে দামটা বাড়ছে, যারা ইম্পোর্ট করছে সে তাকে তো বাংলা টাকায় তো হচ্ছে বেশি টাকা দিতে হচ্ছে। তো এগুলো একটা প্যারামিটার তো দেখলে হবে না। তবে ইকোনমি যারা আছেন, তারপরে ফিসকাল পলিসি আছে, সেখানে যদি এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে ইনফ্লেশন বাড়তে পারে। তো এই সবগুলো প্যারামিটার বলে। তবে একটা জিনিস হলো যে আমাদের অনেকগুলো জায়গাতে স্থিতিশীলতা আসতেছে আর কি। যেমন ধরেন ডলার মার্কেটার অনেকটা স্টেবিলিটি এসে গেছে। তো এরকম যদি ফিসকাল পলিসিটা ইনলাইন হয়ে যায়, ট্যাক্স কালেকশনের জায়গাটা যদি ঠিক হয়ে যায়, তারপরে ধরেন এই রেটটার ক্ষেত্রে যদি ঠিক হয়ে যায়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদি
ব্ল্যাক মানি অবৈধ মানির জায়গাটার সার্কুলেশনটা কমে যায়, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই ইকোনমি, যেমন শ্রীলঙ্কা ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে না, এরকম দেখেন যুদ্ধবিস্তৃত আফগানিস্তানের ইকোনমিওতে স্ট্যাবিলিটি এসে গেছে। তো আমাদের তো সেই সব সাধারণ কিছু না, আমাদের একটা হিউজ এক্সপোর্ট বেজ আছে, আমাদের একটা হিউজ রেমিটেন্সের একটা বেজ আছে। তো আমাদের ইকোনমি স্ট্যাবিলিটি আসাটা জাস্ট সময়ের একটা ব্যাপার মাত্র, যেহেতু বড় একটা বাবল বাস্ট হয়েছে, একটু সময় লাগে আর কি। আর কমিউনিটি উপলক্ষে তো আসলে এলসি জানুয়ারিতে সবচেয়ে বেশি হয়, যেহেতু মার্চে রোজা শুরু হয়ে যাবে, আস্তে আস্তে তো 30-40 দিন আগে হিউজ এলসি আমরা খুলে দিয়েছে কমোডিটি মার্কেটে, যেন বেসিক্যালি এই রোজার মধ্যে সাপ্লাইটা ঠিক থাকে। এবং সেটা যদি আমি ইয়ার অন ইয়ার ধরি, তো আগের বছরের জানুয়ারি বর্তমান মাসের জানুয়ারি 60%-এর উপর ইম্পোর্ট গ্রোথ করা হচ্ছে। এগুলো সবই কিন্তু ভোগ্যপণ্যের ক্ষেত্রে। তা ভোগ্যপণ্যর ক্ষেত্রে, এবং এটা যেহেতু পূবালী ব্যাংক একটা বড় অংশীদার ভোগ্যপণ্যের ক্ষেত্রে, বিশেষ করে চাল, ডাল, গম যেগুলি আমরা আনি, এগুলোর ক্ষেত্রে তেল, এগুলোর ক্ষেত্রে চিনি, তো সবগুলোর ক্ষেত্রে আমরা এই র সুগারের থেকে শুরু করে সবগুলো যেগুলো লাগে সেগুলোর ক্ষেত্রে আমরা ইম্পোর্ট এলসি করেছি। এবং আশা করি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে তাতে সাপ্লাই চেনের ডিসরাপশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসলে এটা তো সবসময় আপনারা আসেন অর্থনীতি নিয়ে এইসব নিয়ে আলোচনা করতে, কিন্তু যুগটা তো হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, ডিজিটালের। তো আমাদের আসলে পরিকল্পনাটাই হচ্ছে যে ব্যাংকটার সব জায়গায় ডিজিটালে নিয়ে যাওয়া। এটা মানে হচ্ছে এরকম যে আমাদের একটা পাই ব্যাংকিং আছে যেটা রিটেল কাস্টমাররা পাচ্ছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট প্রোডাক্ট আপনারা যারা যদি ব্যবহার করে দেখেন। তো কর্পোরেটও আমরা সেই জিনিসগুলো দিতে চাচ্ছি, এসএমইর কাস্টমারদেরকেও সেই জিনিসগুলো দিতে চাচ্ছি। তার মানে আমরা চাচ্ছি যেন কাস্টমারকে তার প্রেমিসিসে বসে বা তার হাতের মুঠোর মধ্যে ব্যাংকিংটা নিয়ে যেতে, এনি কাইন্ড, সেটা এলসি হোক, সেটা কর্পোরেট ব্যাংকিংয়ের লোন অ্যাডভান্সের প্রপোজাল হোক, তারপরে রিটেইলের জন্য হোক, এটা নিয়ে যেন আমাদের কাস্টমারকে ব্রাঞ্চে আসতে না হয়। ম্যাক্সিমাম যদি তাদের দরকার হয় কল সেন্টারে, কন্ট্যাক্ট সেন্টারে ফোন করলো, কথা বলে তাদের প্রবলেমটা সলভ করলো। তো এই জায়গাটাতে আমাদের আসলে ব্যাংকিংটাকে নিয়ে যেতে হবে 100%। আমরা আশা করি 25-26 এরকম কোনো একটা জায়গার মধ্যে আমরা পুরো জিনিসটা এরকম একটা করতে পারবো। আমরা আস্তে 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 এই জিনিসগুলো দেখবো। আগে রিটেলটাকে আমরা টার্গেট করেছি, রিটেলটা শেষ হলেই কর্পোরেটটাকে টার্গেট করে কর্পোরেটটাকে নিয়ে যাব। এইটা হচ্ছে আসলে আমাদের বর্তমান সময়ের জন্য সময়ের দাবি। দেন ধীরে ধীরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা মাইনিং, ডাটা অ্যানালাইটিক্স, এগুলো সব আমাদের উই হ্যাভ টু ইনকর্পোরেট।